আমাদের ডিভোর্সের 8 বছর পর আমার প্রাক্তন স্বামী আমাদের কলেজের পুনর্মিলনীতে আমাকে দেখে হেসে হেসে বলল, এখনো একাউন্ন না। সে জানতো না যে আমি আবার বিয়ে করেছি। আর সেই হলের যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ভয় পেত, সেই মানুষটি একটু পর সবার সামনে আমাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিতে যাচ্ছে। নিমন্ত্রণ পত্রটি আমার ডাইনিং টেবিলে টানা 2 দিন ধরে একটা ফাঁদের মতো পড়েছিল। অফ হোয়াইট খাম সোনালী অক্ষরে লেখা 2010 ব্যাচের পুনর্মিলনী, ঢাকা বিজনেস স্কুল। চা ঠান্ডা হয়ে যাচ্ছিল আর আমি ওটার দিকে তাকিয়েছিলাম। দীর্ঘ 8 বছর, 8টি বছর আমি এই মুখগুলোর মুখোমুখি হয়নি। 8 বছর আগে আমি এক কাপড়ে একটা ভাঙা সংসার আর এক বুক ক্ষোভ নিয়ে রাফসান আহমেদের বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম। আর পেছনে ফেলে এসেছিলাম একদল মানুষের কানা ঘুষা। মেয়েটা সংসার ধরে রাখতে পারলো না, অথচ একসময় আমাদের ব্যাচের সবচেয়ে মেধাবী মেয়ে বলা হতো আমাকে। তারপর রাফসানের সাথে আমার বিয়ে হলো আর রাতারাতি আমার পরিচয় হয়ে গেল স্বামী পরিত্যক্তা নারী। মানুষের ড্রয়িং রুমের মুখরোচক গল্প। 32 বছর বয়সে এসে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, ডিভোর্স শুধু একটা বিয়েই ভেঙে দেয় না, সমাজকে অধিকার দিয়ে দেয় আপনার নামটা নিয়ে যত্র চিবিয়ে খাওয়ার। রাফসান এই কাজটা খুব নিখুঁত ভাবেই করেছিল। সে সবাইকে বলেছিল আমি নাকি বড্ড অহংকারী, ক্যারিয়ার ছাড়া কিছুই বুঝি না, ভীষণ কোল্ড আর ঘর কোণঠার কাজের অযোগ্য। সে কাউকে বলেনি যে সে কিভাবে আমার অল্প বেতনে চাকরিটা নিয়ে প্রতিনিয়ত খোটা দিত, বলেনি কিভাবে তার মা আমার আলমারি চেক করতো যেন আমি চোর। সে এও বলেনি যে একদিন সে আমার MBA সার্টিফিকেটটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ডিগ্রি দিয়ে আর ভালো বউ হওয়া যায় না, এটাও বলেছিল। এরপর আমি আর কোনো রিইউনিয়নে যাইনি, একটাতেও না। কিন্তু এবার আমন্ত্রণ পত্রের নিচে হাতে লেখা একটা লাইন ছিল, প্লিজ এসো অনন্যা, কিছু মানুষের দেখা দরকার, তুমি আজ কোথায় পৌঁছেছো। কোনো নাম সই ছিল না, শুধু একটা বাক্য ছিল, তাই আমি গেলাম। আমি একটা গাঢ় সবুজ রঙের জামদানি শাড়ি পরলাম, কানে ছোট ছোট ডায়মন্ডের টপ আর মুখে সেই শান্ত ভাব যা কোনো প্রশংসার অপেক্ষায় রাখে না। উত্তরার 5 স্টার হোটেলের হলরুমটা ফেয়ারি লাইট আর বিলাসী আবহাওয়ায় ঝলমল করছিল। পুরনো সহপাঠীরা একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করছিল, পুরুষরা নিজেদের গাড়ি মডেল নিয়ে বড়াই করছিল আর নারীরা তুলনা করছিল তাদের সন্তান, বিদেশ ভ্রমণ, স্ক্রিন ট্রিটমেন্ট আর স্বামীদের নিয়ে। আমি রেজিস্ট্রেশন ডেস্কের কাছে পৌঁছানো মাত্রই কেউ একজন ফিস করে আমার নাম উচ্চারণ করলো, তারপর আরেকজন। পুরো রুমের মানুষ যেন হঠাৎ আমাকে মনে করতে পারলো। অনন্যা রাইহান না? কতদিন পর, ওকে তো বেশ অন্যরকম লাগছে, একা এসেছে নাকি? শেষ প্রশ্নটা রাফসানের গলা থেকে এসেছিল। আমি ওর দিকে না তাকিয়ে ওর কণ্ঠটা চিনতে পারি। ও বারের কাছে একটা নেভি ব্লু স্যুট পরে দাঁড়িয়েছিল। আগের চেয়ে কিছুটা মুটিয়ে গেছে, কিন্তু ঠোঁটের সেই চেনা হাসিটা একই আছে। এমন একটা হাসি যেন এই পৃথিবীর সব ডমিনেন্স তারই। তার পাশে দাঁড়িয়েছিল তার স্ত্রী নাবিলা, লাল শাড়ি আর হাত ভর্তি সোনার চুড়ি পরে। সে আমার দিকে এমন অলস কৌতূহল নিয়ে তাকালো যেন রাতে ঘুমানোর আগে রাফসান তাকে আমার চরিত্রের সবচেয়ে কুৎসিত গল্পগুলো শুনে ঘুম পাড়াতো। রাফসান ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো। অনন্যা, সে বলল, কি সারপ্রাইজ? আমি হাসলাম। রাফসান, তার হাসির ধার আরো বেড়ে গেল। সে বলল, এখনো একাই আসো সব জায়গায়? আশেপাশে মানুষজন এমন ভাব করেছিল যেন তারা কিছুই শুনছে না, যার মানে হলো সবাই কান খাড়া করে আছে। নাবিলা মৃদু হাসলো। রাফসান আমাকে বলেছিল তুমি নাকি ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড। কিছু মেয়ে আসলে ফ্যামিলির চেয়ে ফাইলের গুরুত্ব বেশি দেয়। আশেপাশে কয়েকজন অস্বস্তিকর হাসি আসলো। আমি আমার ক্লাস ব্যাগটা শক্ত করে ধরলাম, দুর্বলতার কারণে নয়, বরং পুরনো ক্ষতগুলো তার মালিক কে চেনে বলে। রাফসান আরো একটু কাছে এগিয়ে এলো। তুমি যে আসবে আগে জানালেই পারতে, তোমার সাথে বসার জন্য অন্তত একজন পার্টনারের ব্যবস্থা করে দিতাম। আমি বললাম, তোমার অনেক দয়া। সে হালকা হাসলো আর বলল, এটাই তোমার সমস্যা ছিল, অতিরিক্ত ইগো। দেখলে তো অহংকার তোমাকে কোথায় এনে দাঁড় করালো। আমি তার দিকে তাকালাম। এই সেই লোক যার জন্য আমি একসময় রাতে বালিশ ভিজিয়ে কাঁদতাম। এই সেই লোক যার নাম আমার পাসপোর্ট আর ID কার্ড থেকে মুছে ফেলতে গিয়ে আমার হাত কাঁপছিল মাসের পর মাস। অথচ সে ভাবছে সে যেখানে আমাকে ফেলে গিয়েছিল আমি আজও সেখানেই থমকে আছি। সে তার গ্লাসটা বাতাসে তুললো আর চেয়ার্স করে বলল, টু ওল্ড মেমোরিজ আর আমাদের নতুন জীবনের জন্য। আমরা অন্তত পরিবার গড়তে পেরেছি। নাবিলা আলতো করে তার পেটে হাত রাখলো। সে প্রেগন্যান্ট, অবভিয়াসলি। পুরো রুমের মানুষ সেটা নোটিশ করলো আর রাফসান ঠিক সেটাই চেয়েছিল। কেউ একজন হাততালি দিল, কেউ অভিনন্দন জানালো। তারপর সে আবার আমার দিকে ঘুরলো। তা অনন্যা, এখনো কি ছোটখাটো ফার্মে চাকরি করছো নাকি? আমার হাসি পেয়ে গেল। ছোটখাটো ফার্ম? সে যদি জানতো, কিন্তু কিছু জবাব দেরিতে দিলে বেশি সুস্বাদু লাগে। চাকরি করছি, আমি সংক্ষেপে বললাম। ভালো, সে উত্তর দিল। একাকী মানুষদের ব্যস্ত থাকাটাই শ্রেয়। কথাগুলো তীরের মতো এসে বিঁধল, ঠিক আগের মতোই নিষ্ঠুর আর চেনা। এক সেকেন্ডের জন্য আমি আর 24 বছরের সেই মেয়েটি হয়ে গেলাম যে রাফসানের মায়ের রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদছিল কারণ একটা রুটি পড়ে গিয়েছিল। আর রাফসান ড্রয়িং রুমে বসে বন্ধুদের বলেছিল, বাদ দাও তো, ওসব ফ্যামিলি মেনটেন করা ওর কাজ না। ঠিক তখনই আমার ফোনটা ভাইব্রেট করলো। একটা মেসেজ, পিকড আপ, 5 মিনিটে ঢুকছি। রাফসান নামটা দেখার আগেই আমি ফোনের স্ক্রিনটা লক করে দিলাম। ও সেটা খেয়াল করলো। বয়ফ্রেন্ড? সে হিসে জিজ্ঞাসা করলো। না। আহা, তাহলে কেউ একজন আছে? নাবিলা মিষ্টি করে হেসে বলল, ভালো তো। একটা ব্যর্থতার পর সবারই একজন সঙ্গী দরকার হয়। ব্যর্থতা শব্দটা পুরো সার্কেলের মধ্যে সুগন্ধির মতো ছড়িয়ে পড়লো, দামি কিন্তু পচা সুবাস। আমি আমার জুসের গ্লাসটা টেবিলে রাখলাম। নাবিলা, আমি শান্ত গলায় বললাম, একটা মেয়ের টিকে থাকাকে ব্যর্থতা বলো না, শুধু এই কারণে যে একজন পুরুষ তোমাকে তার নিজের সুবিধা মতো বানানো গল্প শুনিয়েছে। নাবিলার মুখের হাসিটা জমে গেল। রাফসানের চোখ দুটো শক্ত হয়ে উঠলো আর বলল, মুখ সামলে কথা বলো অনন্যা। সেই পুরনো হুমকি। আমি একটু স্পষ্ট করে কথা বলে ও এই টোনে কথা বলতো। আমি উত্তর দেওয়ার আগেই হলের লাইটগুলো নিভে গেল। অনুষ্ঠানের হোস্ট স্টেজে উঠলেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ডিনারের আগে আমাদের একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট
অ্যানাউন্সমেন্ট আছে। আজ রাতে আমাদের প্রধান অতিথি এমন একজন মানুষ যাকে আপনারা সবাই একই নামে চেনেন। যদিও সামনাসামনি দেখার সুযোগ হয়নি বলে পুরো হলরুমে একটা গুঞ্জন শুরু হলো। তার চোখে লোভ আর উচ্চাকাঙ্ক্ষা চকচক করে উঠলো। সে ফিসফিস করে নাবিলাকে বলল, ইনি নিশ্চয়ই আরিশ খন্দকার। ওনার সাথে যদি আজ রাতে একটা অ্যাপয়েন্টমেন্ট পাকা করতে পারি, আমাদের কোম্পানি পুরো প্রজেক্ট ডান হয়ে যাবে। আমি এন্ট্রান্সের দিকে তাকালাম, দরজা এখনো খুললেননি। হোস্ট এসে বলতে লাগলেন, তিনি খন্দকার গ্লোবাল ভেঞ্চার্স এর ফাউন্ডার, বাংলাদেশের অন্যতম বড় এডুকেশন ফান্ডের পেছনের মানুষ এবং আমাদের আজকের এই রিইউনিয়নের পুরো স্পন্সর। রাফসান তার সুটের কাফলিং ঠিক করলো, নাবিলা তার শাড়ির আঁচল টেনে নিল। হলের অর্ধেক মানুষ দরজার দিকে ঘুরে তাকালো। তখনই হোস্ট সেই বিশেষ লাইনটি বললেন, কিন্তু ওনাকে স্টেজে ডাকার আগে ওনার একটা ব্যক্তিগত অনুরোধ আছে। উনি বলেছেন উনি আজ রাতে এখানে কোনো চিফ গেস্ট হিসেবে প্রবেশ করতে চান না, বরং এই 2010 ব্যাচের সবচেয়ে স্ট্রং এবং সাকসেসফুল মেয়েটির স্বামী হিসেবে প্রবেশ করতে চান। রাফসান মনে মনে হেসে ফিসফিস করলো, কার ভাগ্য খুলে গেল রে বাবা। ঠিক তখনই হলরুমে বিশাল দরজা দুটো খুলে গেল, আর ভেতরে পা রেখেই দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আরিশ খন্দকার পুরো হলের ভিড়ের মাঝে সবার প্রথমে যার চক্ষু ছিল সেটি ছিলাম আমি। আরিশ খন্দকার যখন চারকোল কালারের একটা বন্ধ গলা স্যুট পরে হলরুমে ঢুকলো, তখনও তার কাঁধে বাইরের বৃষ্টি দু এক ফোঁটা জল চকচক করছিল। সে অনুষ্ঠানে হোস্টের দিকে তাকালো না, বড় বড় ইনভেস্টরের দিকেও তাকালো না, এমনকি সেই সব পুরুষদের দিকেও তাকালো না যারা ইতিমধ্যে হ্যান্ডশেক করার জন্য নিজেদের কোট ঠিকঠাক করে মুখে সেরা হাসিটা ফুটিয়ে হিসাব করছিল কিভাবে এই একটা পরিচয়কে বিজনেসের রূপ দেওয়া যায়। সে শুধু আমার দিকে তাকালো। এক সেকেন্ডের জন্য পুরো রুমের মানুষ যেন কিছুই বুঝতে পারলো না। তারপর আরিশ হাসলো। সেই হাসিটা খবরের কাগজের পাতায় দেখা কোনো আনুষ্ঠানিক হাসি ছিল না, বিজনেস ম্যাগাজিনের কভারে থাকা সেই মাপা হাসিটা ওটা ছিল না। ওটা ছিল একদম আসল হাসি, যে হাসিটা আমি রোজ সকালে দেখি যখন ও বেলকনিতে এসে দেখে আমি এক কাপ ঠান্ডা চা পাশে নিয়ে মগ্ন হয়ে বই পড়ছি। যে হাসিটা এখন আমাকে অনুভব করায় দীর্ঘ এতগুলো বছর লোকচক্ষুর আড়ালে থাকার পর অবশেষে কেউ একজন আমাকে খুঁজে পেয়েছে। সে আমার দিকে এগিয়ে এলো ধীর পায়ে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে রাফসানের মুখ থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছিল। প্রথমে গেল আত্মবিশ্বাস, তারপর গেল বিদ্রুপের ভাব, আর সবশেষে মুখের রং। আরিশ যখন আমার পাশে এসে দাঁড়ালো, রাফসানকে তখন এমন একজন মানুষের মতো দেখাচ্ছিল যে নিজের আয়নায় হুট করে কোনো অপরিচিত মানুষকে দেখছে। আরিশ শান্ত গলায় বলল, সরি আমার একটু দেরি হয়ে গেল। আমি ওর দিকে তাকালাম আর শান্ত গলায় বললাম, তুমি তো বলেছিলে 5 মিনিট। সে বলল, আরে ঢাকার ট্রাফিক তো আর বিলিনিয়ারদের দেখে ভয় পায় না। পুরো রুমে একটা মৃদু হাসির রোল বয়ে গেল, কিন্তু সেটা ছিল ভীষণ নার্ভাস এক হাসি, কারণ সবাই তখন আমাদের দিকেই তাকিয়ে আছে। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এই গল্পের বাকি পর্বগুলো আজকে আপলোড করা হবে, ততক্ষণ সবাই সাথেই থাকুন। ধন্যবাদ।